নমস্কার, আমি এস বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, আগামীকাল 16ই জুলাই ইয়েমেনে এক ভারতীয় তরুণী নাম নিমিষা প্রিয়া, কেরলের অধিবাসী, তার ফাঁসি কার্যকরের দিন স্থির হয়েছে আগামীকাল 16ই জুলাই। কিন্তু এটা এতদিন স্থির ছিল এক হত্যাকাণ্ডের জন্য। এক খুনের আসামি হিসাবে তার এই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল আগামীকাল 16ই জুলাই, কিন্তু অনিবার্য কারণে এই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি হয়েছে। কেন? এর নেপথ্যে কী কাহিনী, সেটা একটু বিশ্লেষণ করার দরকার। ভারতীয় তরুণী নিমিষা প্রিয়া কেরল থেকে ইয়েমেনে গিয়েছিলেন ভাগ্যান্বেষণে। সেখানে এক ইয়েমেন ভদ্রলোকের সঙ্গে যৌথভাবে একটি মেডিকেল ক্লিনিক খুলেছিলেন রোজগারের আশায়। কিন্তু সেই ভদ্রলোক, ইয়েমেনি ভদ্রলোক, সরল বিশ্বাসে যাকে বিশ্বাস করেছিল এই ভারতীয় তরুণী, সেই বিশ্বাসের অপব্যবহার করে তার সঙ্গে খারাপ আচরণ এবং বিশ্বাসঘাততার রূপ নেয় তার আচার আচরণগুলো। শেষ বেলায় বিশেষ করে তার যৌন নির্যাতনে জর্জরিত হয়ে শেষমেশ তরুণী বাধ্য হয়ে তাকে ইনজেকশন প্রয়োগ করে, খুনের উদ্দেশ্যে নয়, খুনের উদ্দেশ্যে তাকে ইনজেকশন প্রয়োগ তিনি করেননি। তিনি তাকে অচেতন করে তার কাছ থেকে কেড়ে নেওয়া পাসপোর্ট নিয়ে দেশে পালিয়ে আসবার প্ল্যানই ছিল তার মেন। কিন্তু ঘটনাচক্রে ইনজেকশনের ডোজ ওভারডোজ হয়ে যাওয়ার কারণে সেই পার্টনার ইয়েমেনি ভদ্রলোক মারা যান। স্বাভাবিকভাবেই ইয়েমেনের কোর্টে খুনের বিচারে দোষী সাব্যস্ত হয়ে তার মৃত্যুদণ্ডাদেশ হয়। এতদিন পর্যন্ত চলছিল সেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার খেলা। আজ কাল কাউন্ট ডাউন হতে হতে আগামীকাল চূড়ান্ত দিন নির্ধারিত ছিল, কিন্তু তা আপাতত স্থগিতাদেশ প্রাপ্ত। এখন প্রশ্ন হচ্ছে, স্থগিতাদেশ আর মৃত্যুদণ্ডাদেশ রদ এক কথা নয়। আদৌ মৃত্যুদণ্ডাদেশ রদ হয়নি। স্থগিতাদেশ জন্য সারা ভারতবর্ষের ভারতীয় এবং সারা বিশ্বের সুবুদ্ধি সম্পন্ন মানুষ কম প্রচেষ্টা করেননি, কিন্তু তাদের প্রচেষ্টা সর্বাগ্রে যে প্রচেষ্টাটা সর্বাগ্রে শিরোধার্য হওয়ার কথা ছিল, সেটা ভারত সরকারের প্রচেষ্টা। ভারত সরকার প্রচেষ্টা করেনি তা নয়, সুপ্রিম কোর্টে এ নিয়ে অনেক চাপানুতর হয়েছে, কিন্তু ভিন দেশের ভিন আইন, সেখানে ভারতীয় আইন প্রয়োগ করার কোনো জায়গা নেই, প্রয়োগ করা সম্ভবও হয়নি, কাজও হয়নি। কিন্তু এখানে মৃত্যুদণ্ডাদেশ রদ করার পক্ষে যে সুযোগ সুবিধা সে দেশে চালু, সেটা ওই নিহতের পরিবারের ক্ষমা প্রার্থনা। আমাদের দেশে যেমন রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া হয়, মঞ্জুর হয় অথবা হয় না, কিন্তু সে দেশে যে নিহত হয়েছে তার নিকটাত্মীয়ের কাছে অর্থের বিনিময়ে, যাকে ব্লাড মানি বলা হয়, সেই ব্লাড মানির পরিবর্তে ক্ষমা ভিক্ষা পাওয়া যায়। সুতরাং স্বাভাবিকভাবেই কেরলের অধিবাসী ওই তরুণীর ভারতীয় পরিবার অনেক দর কষাকষি করে সেই একটা অর্থের রফায় আসার চেষ্টা করেছিল। কিন্তু ইয়েমেন পরিবার, নিহতের পরিবার যে পরিমাণ টাকা দাবি করেছিল,
তার থেকে 1 টাকাও কমাতে তারা রাজি হয়নি। তাদের দাবি ছিল ভারতীয় মুদ্রায় যদি বলি প্রচুর, তাহলে বলবো 8.5 কোটি টাকা, প্রচুর টাকা। কিন্তু আবার অপরপক্ষে যদি বলা হয় এই 140 কোটি মানুষের, ভারতবর্ষের মানুষের কাছে 8.5 কোটি টাকা কিছু নয়, দুটোই কিন্তু গ্রহণযোগ্য সমান তালে। এই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেখানে বর্তমান, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, কিন্তু ধর্মনিরপেক্ষতা এক উজ্জ্বল আলোকের মতো সমুদ্র হিমাচল, ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সে আলোটা জল করে সব সময় জ্বলে। সে আলোকে উজ্জ্বলের আভাই এক হিন্দু তরুণীর প্রাণ ভিক্ষার জন্য এক ভারতীয় সুফি ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়ের অনেক ধর্মগুরু, বিশেষ করে ওল্ড এজ ধর্মগুরুরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে বা তাদের উপর এইসব ধর্মগুরুদের যথেষ্ট প্রভাব আছে। সেই প্রভাবের ফলে বা প্রভাবের বশবর্তী হয়ে এই তরুণীর প্রাণ বাঁচানোর জন্য যে প্রাণ চেষ্টা চলেছে, তার ফলস্বরূপ কি এই মৃত্যুদণ্ডাদেশের প্রতি স্থগিতাদেশ জারি হলো? বিষয়টা ভেবে দেখার আছে। যেখানে ভারত সরকার চেষ্টা করেনি তা নয়, কিন্তু সেই চেষ্টার একটা লিমিট থাকে। সেটা ভারতের চেষ্টা ইয়েমেনের সরকারের ল অ্যান্ড অর্ডারের উপর প্রভাব বিস্তার করতে পারে না, খুব স্বাভাবিক কথা। সে যেটুকু করেছে, ভারত সরকার যেটুকু করেছে, সেটা কূটনৈতিক স্তরে কূটনৈতিক কথা চালাচালির মাধ্যমে যেটুকু হবার সেটুকুই হয়েছে, বেশি দূর এগোয়নি। মৃত্যুদণ্ডাদেশ রদের মতো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ঘটবার জন্য এটুকু যথেষ্ট নয়। তবে সেখানে আইন অনুযায়ী যেটা সব থেকে বেশি যুক্তিযুক্ত ছিল, সেটা ছিল বা হলো রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা। সেটা যখন সম্ভব নয়, কিন্তু ইয়েমেন দেশের প্রথা অনুযায়ী ক্ষমা ভিক্ষা করতে পারে একমাত্র নিহতের পরিবার। শুধু এই আইনের ফাঁকে মৃত্যুদণ্ডাদেশ রদ করা যেত। মধ্যপ্রাচ্যের এই ইয়েমেন দেশ সব থেকে গরিবের দেশ। এখানে অর্থই শেষ কথা বলে বলে ঘটনা পরম্পরায় মনে হয় যেন ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের এই দেশের অর্থনৈতিক পরিকাঠামো এবং দেশের সার্বিক অবস্থা খুবই খুবই সংকীর্ণ। যাই হোক, এখানে এই ক্ষমা ভিক্ষার মধ্য দিয়ে এই মৃত্যুদণ্ডাদেশ রোধ করতে গেলে একটা দর কষাকষির পর্যায়ে যেতে হয়, বা নিহতের পরিবারের সঙ্গে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত নিমিষে পিরিয়ার পরিবারের একটা দর কষাকষি সিদ্ধান্তে হয়েছিল। সেখানে তাদের ভারতীয় টাকায় 8.5 কোটি টাকার দাবি ছিল, 1 টাকাও কম নয়। স্বভাবতই এত টাকা নিহতের পরিবারকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত তরুণীর পরিবারের পক্ষে সম্ভব নয়। কিন্তু যেখানে সরকার বিভিন্ন ফান্ডের মাধ্যমে, বিভিন্ন চ্যারিটি মাধ্যমে টাকাটা প্রচুর, আবার অনেক কম, সবে 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ, এইভাবে টাকার যোগান করা হয়তো 140 কোটি ভারতবাসীর
দেশে সম্ভব হতো, সেটা হয়নি। সে প্রসঙ্গ অন্য। রানাঘাটের ছোট্ট অস্মিকার জীবন দানের জন্য, জীবন বাঁচাবার জন্য সামান্য আমাদের মতো ইউটিউবারদের দ্বারাই 15 কোটি টাকা উঠে গিয়েছিল, অস্মিকার জীবন বেঁচে গিয়েছিল। কিন্তু সেখানে যা ঘটেছিল এখানে তা ঘটছে না। সুতরাং প্রাণ বাঁচানোর জন্য নিহতের পরিবারকে দেও 8.5 কোটি টাকা, যার বিনিময়ে নিমিষে প্রেয়ার ফাঁসির অর্ডার খারিজ হতো। অর্থাৎ সেই ব্লাড মানি কেন সংগ্রহ করা হলো না বা গেল না, এই প্রশ্নের পাশে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল। কিন্তু সে যাই হোক, এই চেষ্টাটাকে ভারত সরকার অথবা ভারতীয় শুভবুদ্ধি মানুষ সম্পন্ন মানুষের চেষ্টা, বা যারা অন্তরের তাগিদ থেকে এটাকে এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টা দেখিয়েছিল, তাদের মোল্লাত্তর মসজিদ পর্যন্ত হয়তো প্রমাণ হলো। কিন্তু যারা সত্যিই মসজিদে উপাসনা করেন, আল্লাহকে ডাকেন, ঈশ্বরের বন্দনা করেন, সেই তথাকথিত সুফি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরুরা বা বিশেষ করে ওল্ড এজ ধার্মিক মানুষরা, যাদের ইয়েমেন সরকারের উপর কিছুটা প্রভাব আছে, তারা তাদের প্রচেষ্টাকে, তাদের অন্তরের তাগিদকে মন্দির পর্যন্ত চেষ্টাকে মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ না রেখে তাদের অন্তরের প্রচেষ্টাকে সুদূর ইয়েমেন পর্যন্ত, মসজিদের গণ্ডি ছাড়িয়ে, ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সুদূরই ইয়েমেনের ল অ্যান্ড অর্ডারের উপরে প্রভাব বিস্তার করতে পেরেছে। তাদের আমি সালাম জানাই, কুর্নিশ জানাই এই মহামারান, এই মহামানবদের প্রচেষ্টাকে, যারা ভারতবর্ষের মাটিতে আবার প্রমাণ করল সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। ভারত একটা ধর্ম নিরপেক্ষ দেশ, যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বর্তমান। ভারতবাসী হিসাবে এই কেরল কন্যা তথা ভারত কন্যাকে বাঁচানোর নৈতিক দায় আপনার, আমার, সমগ্র ভারতবাসীর যেন একটু আছে। কেন আছে? একজন খুনির জন্য কিসের এত দায়? খুনি কেন খুনটা করেছিল? তার জীবন বর্বরচিতভাবে আক্রান্ত হচ্ছিল, তিনি নিজেকে বাঁচানোর জন্য একটা খুনের পথে যেতে বাধ্য হয়েছে, এটা কিন্তু বোঝা উচিত। প্রতিনিয়ত যৌন নির্যাতনের দ্বারা লাঞ্ছিত হতে হতে সে এক সময় দেশে পালিয়ে আসবার চেষ্টা করেছিল। সেজন্যই তাকে অজ্ঞান করে তথাকথিত সেই ইয়েমেন পার্টনারকে অজ্ঞান করে পাসপোর্টটাকে নিয়ে চলে আসার ইচ্ছাই তার ছিল, খুনের মোটিভ ছিল না। আদালতে সেটা প্রমাণিত হয়েছে, কিন্তু প্রমাণিত হলে তো হবে না, খুনটা প্রমাণিত হয়েছে। তো সেজন্য তার জীবন দুর্বিষহ করে তুলেছিল, যে তার জীবনে বাঁচার রসদটাকে কেড়ে নিয়েছিল, যে তার জীবনের ছন্দ সুরটাকে বেসুরো করে তুলেছিল, যে তার হাত থেকে বাঁচতে, অর্থাৎ নিজেকে বাঁচাতে তাকে
হত্যার পথে যেতে হয়েছিল, অনিচ্ছাকৃত খুনের দায়ে তাকে জড়ি করতে হয়েছিল। সেই হিসাবে মানবিকতার খাতিরে ভারতবাসী হিসাবে তার পাশে দাঁড়াবার একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। ভারতীয় কূটনৈতিক স্তরের আলোচনা এবং মুসলিম সুফি সম্প্রদায়ের ধর্মগুরু, বিশেষ করে ওল্ড এজ ধর্মগুরুদের প্রভাব জাতি হোক মৃত্যুদণ্ডাদেশ স্থগিত এই পর্যন্ত, কিন্তু ক্ষমা ভিক্ষাটা একান্ত প্রয়োজন। সেটা সরকারি স্তরে হোক বা মানবিক স্তরে হোক অথবা যৌথভাবেই হোক, তাকে বাঁচানোর একটা রাস্তা কিন্তু থেকে গেছে বা আছে, অর্থাৎ নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, অর্থাৎ ব্লাড মানি। এই পথে একজন ভারতীয় কন্যা, অল্প বয়সী কন্যার জীবন রক্ষা করা কি খুবই কঠিন কাজ। কঠিন কাজ বলে কি মনে করেন বা মনে করেন ভারতবাসীর কাছে? এটাই একটা বড় প্রশ্ন থেকে গেল। হয়তো চেষ্টা করলে সফল হওয়া যায়, পথ যখন খোলা আছে। দেখা যাক কি হয়।